তৃণমূল কংগ্রেস আর বিজেপি নিজেদের মধ্যে ঠিক করে রেখেছে কে কতটা খাবে আর কাকে কতটা খেতে দেবে। এই খাওয়া আর খেতে দেওয়ার মধ্যে আমি আপনি সাধারণ মানুষ আমরা কোথাও দাঁড়িয়ে নেই। আমাদেরকে কোথাও রাখেনি সেখানে। তাই আমাদের জন্য তেলের দাম বেশি, আমাদের জন্য কাঁচা লঙ্কার দাম বেশি, আমাদের জন্য ওষুধের দামে জিএসটি বসে, আর আদানি বাবু আম্বানি বাবুদের জন্য পেট্রোল ডিজেলের ওপরে জিএসটি বসানো হয় না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি গোটা দেশ জুড়ে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সবটাকে ধ্বংস করার চেষ্টা চলছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ কমছে, শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমছে, আর এমন নীতি নিয়ে আসার চেষ্টা চলছে যাতে স্কুল কলেজের সিলেবাসে ধর্মের বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া যায়, এমন সিলেবাস নিয়ে আসার চেষ্টা চলছে, এমন পরীক্ষা ব্যবস্থা নিয়ে আসছে, বলছে যে এখন তুমি অর্ধেক পড়াশোনা করে অর্ধেক ডিগ্রি পেয়ে যাবে। যে দেশে নাকি থার্ড ইয়ারে উঠলে পরে সবাই পড়াশুনো ছেড়ে চলে যায়, একটা বড় অংশ পার্ট টাইম কাজ করতে চলে যায়, আর তার সাথে সাথে কোনো রকমে পরীক্ষাটা দেয়, সেখানে দাঁড়িয়ে বলছে যে 4 বছরের ডিগ্রি কোর্স হবে, আর সেকেন্ড ইয়ার অবধি পড়লে তোমার জন্য একটা ডিগ্রি, আর তারপরে তুমি থার্ড ইয়ার পর্যন্ত পড়লে তোমার জন্য আরো আধা ডিগ্রি, আর তারপরে গিয়ে ফোর্থ ইয়ার পর্যন্ত পড়লে তোমার জন্য পুরো ডিগ্রি থাকবে। এই পুরো ডিগ্রির চক্করে যে ফোর্থ ইয়ার অবধি পড়াশোনা করতে যার বাড়ির অবস্থা সাহায্য করবে সে তো টিকে গেল, আর যার বাড়ির অবস্থা সাহায্য করবে না, যার তাড়াতাড়ি চাকরি পেতে হবে, বাড়ির লোকের পাশে দাঁড়াতে হবে, তার জন্য কি অবস্থা এসে দাঁড়াবে? অদক্ষ শ্রমিক তৈরি হবে। যে শ্রমিককে বেশি টাকা মজুরি দিতে হবে না, যে শ্রমিককে কম পয়সায় সারা দিন ধরে খাটিয়ে নেওয়া যাবে, হ্যাঁ সেই শ্রমিক তৈরি করতে চাইছে। আবার বলুন শ্রম কোড, শ্রম আইন, 8 ঘন্টা কাজের অধিকার, এই নতুন শ্রম কোডের আমলে 8 ঘন্টা কাজের অধিকার রসাতলে চলে গেছে একেবারে। আইন হয়েছে এখন 12 ঘন্টা কাজ করানো যাবে। এখানে শেষ নয়, সরকারি ক্ষেত্র, সংগঠিত ক্ষেত্র প্রতিদিন কমছে, আর কমছে যখন সেখানে দাঁড়িয়ে অসংগঠিত ক্ষেত্র বাড়ছে, মেয়েরা বেশি করে কাজ করতে যাচ্ছে অসংগঠিত ক্ষেত্রে। গোটা দেশ জুড়ে অসংখ্য প্রকল্প কর্মী, মিড ডে মিল কর্মী হতে পারে, আশা কর্মী হতে পারে, আইসিডিএস কর্মী হতে পারে, কোথায় কাজ করছে? অসংগঠিত ক্ষেত্রে। আর সেখানে দাঁড়িয়ে বলছে মেয়েরা বাইরে কাজ করতে বেরোবে বটে অসংগঠিত ক্ষেত্রে, কিন্তু মাতৃত্বকালীন ছুটি পাবে না। এখন ছুটি যদি না পায় তাহলে কি দাঁড়াবে? মেয়েদের চাকরি করাটা বন্ধ হয়ে যাবে একটা সময়ের পর। আসলে এই ব্যবস্থা আনতে চাইছে প্রতিদিন। আমি জানি না কেউ শুনছেন কিনা, এখানে যারা আছেন মিড ডে মিল কর্মী কেউ আছেন কিনা? 1500 টাকা মাইনে পান। ভেবে দেখেন, 1500 টাকা মাইনে পায়। যে রাজ্যে দাঁড়িয়ে মন্ত্রীদের বেতন, সাংসদদের মন্ত্রীদের বেতন, বিধায়কদের বেতন বারবার বেড়ে যায়, কোটি টাকার, লাখ টাকার কাছাকাছি বেতন পায়, সেখানে দাঁড়িয়ে একজন মিড ডে মিল কর্মী বছরে 10 মাস মাইনে পায় 1500 টাকা করে। মিড ডে মিলে কত টাকা বরাদ্দ বাচ্চা পিছু? কেন সেই টাকা বাড়ে না? কেন সেই টাকা বাড়ানো হয় না? আর তার সাথে দাঁড়িয়ে আইসিডিএস প্রকল্পটা তুলে দেওয়ার চেষ্টা চলছে, অঙ্গনওয়াড়ি প্রকল্প তুলে দেওয়ার চেষ্টা করছে, এনজিওর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এখন এই এনজিওর হাতে তুলে দিলে পরে কোথায় দাঁড়িয়ে ওই যে বাচ্চাগুলোকে অঙ্গনওয়াড়ির মাধ্যমে শিক্ষার দুনিয়ায় নিয়ে আসা হতো, তাদের পুষ্টির প্রতি নজর রাখা হতো, সেই বাচ্চাগুলো, আমাদের শৈশবগুলো নষ্ট হবে। আসলে এ দেশের সরকার, এ রাজ্যের সরকারের দায় না থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি ভারতের ছাত্র ফেডারেশনের দায় আছে ওই বাচ্চাগুলোর শৈশব রক্ষা করার। ওই ভারতের ছাত্র ফেডারেশনের দায়িত্ব এটা। আমরা বিশ্বাস করি যে ওই বাচ্চাগুলোর ভবিষ্যৎ রক্ষা করতে অঙ্গনওয়াড়িটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর তার সাথে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যারা বাড়িতে গিয়ে যারা বলেন যা বাড়িতে হবে না বাচ্চা, হসপিটালে নিয়ে যেতে হবে, সেই আশা কর্মীদের মাইনে বাড়াতে হবে। এসব দাবিতে এসএফআই পাশে থাকে প্রতিদিন। এসএফআই প্রতিদিন আমরা দেখেছি কৃষকের দাবির পাশে, শ্রমিকের দাবির পাশে একজোট হয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়েছে ছাত্ররা প্রতিদিন আমরা দেখেছি। আর এটা আজকে নতুন ঘটনা নয়, স্বাধীনতা আন্দোলনের আগে যেদিন কলকাতা কর্পোরেশনের দারোয়ানরা ধর্মঘট করেছিলেন সেদিনও দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশনের পূর্বসূরীরা সেদিনও দাঁড়িয়ে শ্রমিক আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করি আমাদের গোটা সংস্কৃতিটাকে ওরা ভেঙে ফেলার চেষ্টা করছে। আমরা জানি তো এর মধ্যে নতুন নতুন সরকার তৈরি হয়েছে, বিজেপি জিতেছে কতগুলো রাজ্যে, আর জিতেই বলছে এখন সেখানে আমিষ খাওয়া যাবে না, আমিষ খাওয়া যাবে না, মাছ মাংসের দোকান তুলে দিতে হবে। আর এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এক সন্ন্যাসী কোথা থেকে এসেছেন জানা নেই, আমাদের বিবেকানন্দকে অপমান করবেন, শুধু অপমান করবেন না, বলতে শুরু করবেন মাছ মাংস খাওয়া খারাপ। আমরা বলছি খুব পরিষ্কার করে, হ্যাঁ আমরা নাস্তিক, আমরা মানি না ধর্ম, এ কথা যেমন ঠিক তেমনি ভারতের ছাত্র ফেডারেশন আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় স্বাধীনতা, তার ধর্মের অধিকার, সেই অধিকারকে সুরক্ষিত করার জন্য আমরা লড়াই করি। আমরা বলছি এই কথা খুব পরিষ্কার করে, এই বাংলার যে সংস্কৃতি, এই বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি তো আমরা জানি তো এই কথা এখনো বহু জায়গায় আছে। মূলত ওপার বাংলা থেকে আসা মানুষজন লক্ষ্মী পুজোর দিন যে বাড়ির বউ যিনি উপোস করে পুজো করেন তাকে বোস ভাঙার সময় মাছের টুকরোটা মুখে দিতে হয়। আমরা জানি হিন্দু মুসলিম নির্বিশেষে বিয়ে বাড়িতে বর আনতে যাওয়া থেকে আরো নানান শুভ কাজ বলতে যা বোঝায়, মাছ ছাড়া সেসব কাজ সম্পূর্ণ হয় না। সেই বাংলায় দাঁড়িয়ে বলছেন আপনি মাছ খাওয়া খারাপ, সেই বাংলায় দাঁড়িয়ে বলছেন আপনি মাছ খাওয়া খারাপ। কোন বাংলায় দাঁড়িয়ে বলছেন? যে বাংলায় মাতৃপুজো হয় সে বাংলায় দাঁড়িয়ে পয়সা দিয়ে ঠাকুরকে প্রমোট করা চলে আজকাল। আমরা দেখি তো টিভি সিরিয়াল খুললে পরে দেখি তো আমরা দেখি অবাঙালি দেবতাদের কিভাবে চাপিয়ে দেওয়ার জন্য প্রতিদিন টিভি সিরিয়ালগুলো কাজ করে চলে। এই টিভি সিরিয়াল যখন কাজ করে তখন তার উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা করার জন্য হ্যাঁ আমরা বামপন্থীরা শেষ পর্যন্ত আমরা লড়বো বাংলার ঐতিহ্য রক্ষা করতে। বাংলার ঐতিহ্য মানে কীর্তনের ঐতিহ্য, যে ঐতিহ্য আসলে শুরু হয়েছিল, যে কীর্তন আসলে শুরু হয়েছিল। আমরা জানি তো নমশূদ্রদের মন্দিরে ঢোকার অধিকার ছিল না, তারা দেবতার আরাধনা করত, তারা মন্দিরের বাইরে দাঁড়িয়ে দেবতার আরাধনা করত, নাম সংকীর্তন, সেখান থেকে তার সূত্রপাত। আমাদের সজাগ থাকতে হবে। এই নাম সংকীর্তনকে ব্রাহ্মণ্যবাদ তারা ব্যবহার করার চেষ্টা করছে, গ্রামে গ্রামে গিয়ে এই কীর্তনের আখড়া দখল করার চেষ্টা করছে। আমরা বলছি গ্রামের ক্ষেত হতে পারে, পাট্টা পাওয়া জমি থেকে শুরু করে আমার গ্রামীণ বাংলার সংস্কৃতি যেখানে দখলদারি চালাবে, হ্যাঁ আমরা বামপন্থীরা বারে রুখে দাঁড়িয়েছি, আমরা ভবিষ্যতেও রুখে দাঁড়াবো। এই বাংলার সংস্কৃতিকে আমরা ধ্বংস হতে দেব না, ঠিক যেভাবে ধ্বংস হতে দেব না এই ভারতবর্ষের একতার ঐতিহ্যকে, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে আমরা ধ্বংস হতে দেব না। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের সম্মেলন, এখানে এই সম্মেলন উপলক্ষে এই সমাবেশের আয়োজন হয়েছে, যারা শুনছেন তাদের কাছে শুধু প্রাক্তনী হিসেবে এইটুকু কথা বলতে চাই, আজ যারা ভারতের ছাত্র ফেডারেশন করে তারা কোনো কিছু পাওয়ার জন্য আসে না। কলেজের সোশ্যালে ইচ্ছে মতন লড়ে না পা করার জন্য, ওই সুযোগের জন্য ছক করতে তারা এসএফআই করতে আসে না। এসএফআই করতে আসে আগে যেমন আসতো
কলেজের ছাত্র সংসদ ব্যবহৃত হতো, তখন কোন স্টুডেন্টের ফ্রি স্টুডেন্টশিপ চাই, কোন স্টুডেন্টের জন্য আরেকটু বাড়তি ফান্ডের ব্যবস্থা করতে হবে, এসবের জন্য আসতো। আজকের দিনে দাঁড়িয়েও ভারতের ছাত্র ফেডারেশন একইভাবে ছাত্র সমাজের পাশে, তাদের অধিকার রক্ষার লড়াইতে, সেই লড়াইতে আজও সামিল রয়েছে। এই জেলা মানে আমরা জানি 2008 সাল পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পরে এই জেলাতে সেদিন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটি মেম্বারকে ধাক্কা মেরে, ছাত্রী রাজ্য কমিটি মেম্বার, তাকে ধাক্কা মেরে কলেজের গেট থেকে বাইরে বের করে দিয়ে দখল করা হয়েছিল কলেজ। একের পর এক কলেজ ছাত্র সংসদ নির্বাচন ছাড়া গায়ের জোরে দখল করা হয়েছিল। সেদিন ওদের ধক ছিল না নির্বাচনে জিতে আসার। আর আমরা বলছি জিতবে কে পরের কথা, ধক থাকলে ছাত্র সংসদ নির্বাচন করাও, ছাত্রদের অধিকার ছাত্রদের হাতে ফিরিয়ে দাও। এই সংগঠনটার নাম ভারতের ছাত্র ফেডারেশন, সুদীপ্ত সাইফুদ্দিনদের ছাত্র ফেডারেশন, অভিজিৎ পার্থদের ছাত্র ফেডারেশন, অভিজিৎ পার্থদের এসএফআই এত সহজে হারতে শেখেনি। আশা করি এ কথা দিনের আলোর মতন পরিষ্কার। অভিজিৎ পার্থ মানে কে? অভিজিৎ পার্থ মানে আসলে মাওবাদীদের হাতে খুন হয়ে যাওয়া ওই অধিকারী বাবু তখন যেতেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে, সুপারি নিয়ে যেতেন, পরের দিন কাকে কাকে খুন করতে হবে ওই এলাকার মানুষ জানেন। উনি ঢুকলে পরে এই এলাকা আতঙ্কিত হতো। আজ গাড়িতে কি এসছে কে জানে, কাল কোন বামপন্থী নেতার লাশ পড়বে আমরা জানি না। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আজ ভারতের ছাত্র ফেডারেশন তারা শপথ করছে আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আমরা বলছি খুব পরিষ্কার করে, তৃণমূলের বিরুদ্ধে, কলেজের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আমাদের চাকরি যারা বেঁচেছে, যারা আমাদের বাধ্য করছে 1000 দিন, 900 দিন, 500 দিন ওই ধর্মতলার মোড়ে বসে থাকতে, আমাদের ভবিষ্যৎকে, আমাদের স্বপ্নকে যারা খুন করেছে তাদের কাউকে ছাড়া হবে না। যারা উৎসশ্রীতে টাকা খেয়েছে আর যারা চাকরি বেচতে গিয়ে টাকা খেয়েছে, মানে নিয়োগ বেচতে গিয়ে টাকা খেয়েছে, আমাদের কাছে সবাই সমান অপরাধী। একজন করে বুঝে নেওয়া হবে। তাই আপনাদের সবার কাছে আবেদন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে, শিক্ষার অধিকারের দাবিতে লড়াইতে আসুন ভারতের ছাত্র ফেডারেশনের পাশে দাঁড়ান। এই আবেদন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।